আচ্ছা, আমি অধ্যায়টা ম্যাথ গুলা করার জন্য আগে বললাম মাত্রা সমীকরণ গুলা ভালোভাবে মুখস্থ করতে হবে। আমি প্রথম পেজে আসি। এখানে আমাদের মাত্রা সমীকরণের মধ্যে প্রথম যে পার্টটা আছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কম বেশি সবাই জানেন, হয়তো অনেকের একেবারে প্রথম শুনছেন। নরমালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তিনটা, কি কি? মাস, লেন্থ এবং টাইম। মাস, লেন্থ, টাইম এগুলা মুখস্থ করতে হবে। তো মুখস্থ কোন জিনিসটা কিভাবে করবেন সেটা একটু ইয়া করে দিই। তাহলে প্রথমে কি আছে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কয় ধরনের কোয়ান্টিটি লিখলাম আমি? পাঁচটা। প্রথমত ম্যাথগুলা করার জন্য আপনাকে কোন গ্রুপে কোন কোয়ান্টিটির মধ্যে কি ধরনের মান আছে সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। যেমন ফান্ডামেন্টাল গুলো আলাদা মুখস্থ করতে হবে, জিওমেট্রিক গুলো আলাদা করতে হবে, কাইনেমেটিক এবং ডাইনামিক আপনাকে সেপারেশন করে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে কোনটা, কোন গ্রুপে কোনটা পড়ছে। কি বললাম? কোন গ্রুপে কোন ধরনের কোয়ান্টিটি কোন গ্রুপে পড়ছে সেটা আপনাকে মনে রাখতে হবে। প্রথম কাজ হলো এইটা ছাড়া আপনি অঙ্কগুলা করতে পারবেন না, বিশেষ করে বাকিনহাম পাই মেথড। এগুলা কি মুখস্থ করা যাবে? সময় দিয়ে জি ভাই, মুখস্থ করার কি জানাই তো। একটু শেষ করি। তো অনেক নরমালি যদি এটা মুখস্থ করতে দিই, মুখস্থ করতে অনেক সময় লাগবে। কিন্তু যদি 5টা মিনিট একটু ভালো করে মনোযোগ দেন বা বেসিক কিছু আইডিয়া থাকলে এখনই মুখস্থ হবে কোন গ্রুপে কোনটা পড়ছে। ওকে, তাহলে আমরা এখানে বললাম কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে কি কি আছে কম বেশি সবাই জানে। প্রথম কি? মাস, লেন্থ এবং টাইম। এই তিনটা বেসিক কোয়ান্টিটি একেবারে, যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলি। মাস, লেন্থ এবং কি? টাইম। 2 নাম্বার আছে জিওমেট্রিক কোয়ান্টিটি। জিওমেট্রিক কোয়ান্টিটির মধ্যে কি কি আছে? যেটা মূলত এরিয়া বেসে কোনো কিছু বোঝায়, এরিয়া, ভলিউম, যে জিনিসগুলো বোঝায় সেটা এখানে আছে, জিওমেট্রির মধ্যে আছে। একটা হলো কি? এরিয়া, ভলিউম, মোমেন্ট অফ ইনার্শিয়া। এই তিনটা জিনিস কি? জিওমেট্রিক কোয়ান্টিটি। এখন আমাকে বলেন এই দুইটা কোয়ান্টিটি মুখস্থ করতে কতক্ষণ লাগবে? কলম দেওয়া আছে দুটো, এটা কি? মাস, লেন্থ, টাইম, এরিয়া, ভলিউম এবং মোমেন্ট অফ ইনার্শিয়া। এই দুইটা কোয়ান্টিটি মুখস্থ করতে কতক্ষণ লাগবে বলেন? এটা তো আগেরই মুখস্থ হওয়া, কারণ এগুলা বেসিক। এগুলা কম বেশি সবার মুখস্থ, এই দুইটা। ঠিক আছে, এই দুইটা বাদে বাকি দুইটা আপনার মুখস্থ করতে হবে না। কেন, কিভাবে হবে না? যেমন কাইনেমেটিক কোয়ান্টিটি, যেগুলা কোয়ান্টিটিস তো 5টা দেওয়া আছে। লাস্ট একটা দরকার নেই, থার্মোডাইনামিক কোয়ান্টিটি আমার দরকার নেই এখানে। ওকে স্যার, টপিকসটার নাম কি স্যার? ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিস, টপিক 17। পেজ নাম্বার কত? স্যার আমাদের শীটটাও তাই। টপিক 17, ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিস। এরকম কোন টপিক পাবেন কিনা দেখেন একটু। আচ্ছা, যেখানে আছে শীটের মধ্যে অবশ্যই আছে, বিএমসি যে সেটা আছে ওই সেটাই আছে। আচ্ছা, শীটের একটু দিকে দেখেন তাহলেই পাবেন। আচ্ছা আপনারা সে খুঁজে নেক। আচ্ছা, আমরা যে শুরু করি। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, জিওমেট্রিক কোয়ান্টিটি সবার মুখস্থ থাকার কথা, কারণ এগুলা কমন জিনিস, আগে থেকে আমরা আইডিয়া আছে।
3 নাম্বার যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা নরমালি বোঝায় কি ধরনের কোয়ান্টিটি, এখানে যেগুলা মূলত গতিশীল থাকে, যে কোয়ান্টিটি গুলা মূলত গতিশীল হয় সেগুলা মূলত এই কাইনেমেটিক কোয়ান্টিটি 3 নাম্বার কোয়ান্টিটির মধ্যে পড়বে। যেমন দেখেন এখানে কি কি আছে, লিনিয়ার ভেলোসিটি গতিশীল, অ্যাঙ্গুলার ভেলোসিটি, রোটেশনাল স্পিড গতিশীল, অ্যাক্সিলারেশন গতিশীল, ডিসচার্জ গতিশীল, গ্র্যাভিটি গতিশীল, কাইনেমেটিক ভিসকোসিটি, স্ট্রিম ফাংশন দরকার নাই, লাস্টের দুইটা দরকার নাই, এগুলোর কোনো ইউজ কেস নাই আমাদের। তাহলে কাইনেমেটিক ভিসকোসিটি পর্যন্ত প্রত্যেকটা কোয়ান্টিটি গতিশীল না, গতিশীল যে কোয়ান্টিটি গুলা পড়বে সেগুলো সবগুলা পড়বে 3 নম্বর কোয়ান্টিটি। তাহলে এটা কি মুখস্থ করার কিছু দরকার আছে? ভাই এখানে কোনটা পড়বো, এমএলটি এফএলটি এগুলো কি এখন বুঝাইছে? আমি শুধুমাত্র গ্রুপের নামটা পড়াচ্ছি, আপনি ওইদিকে যাচ্ছেন কেন? যেটা করা নেই সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন, বই নিয়ে সামনে নিয়ে টেনশন বেশি করে। যেটা করাচ্ছে আপাতত এটা দেখেন, আমি এমএলটি সিস্টেমে যাই নাই, শুধু কোন গ্রুপে কি কি পড়ছে সেটা আমাকে মুখস্থ করাচ্ছে। আমি মাত্রা সমীকরণ পরে, এখন আমি এটা করাচ্ছি, আপনি ওইদিকে মনোযোগ দিয়ে রাখছেন, এইটা দেখবেন কিছুক্ষণ পরে আপনি এটা ভুলে যাবেন। ওকে, তাহলে কাইনেমেটিক কোয়ান্টিটি সবাই কি মুখস্থ রাখার দরকার আছে? এটা ইজিলি পারা যাবে। ভাইয়া কাইনেমেটিক কোয়ান্টিটির কোন কোনটা কোনটা বাদ 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 দিতে বললেন? 14 15 এই দুইটা ফাংশন সিরিয়ালে 14 15 বাদ দিবেন, দরকার নেই, এটার কোনো কাজ নেই আমাদের। ওকে, তাহলে বাকি যা কোয়ান্টিটি ফান্ডামেন্টাল জিওমেট্রিক কোয়ান্টিটি আমরা আগে থেকে জানি বা বেসিক, এটা খুব সহজে আইডেন্টিফাই করা যায়। কাইনেমেটিক কোয়ান্টিটি আমরা যেগুলা গতিশীল সেগুলা জানি, বাকি যা কোয়ান্টিটি আছে সবগুলা ডাইনামিক কোয়ান্টিটি। পারা যাবে না? মুখস্থ করার দরকার আছে? আর জি স্যার, করা যাবে। গ্রুপ ওয়াইজ ইজিলি করা যাবে। কোনো প্রশ্ন থাকলে এটার উপর কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন, বাড়তি কোনো প্রশ্ন নেই, এখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন, যা করাছি তার মধ্যে। স্যার এগুলো তো কাইনেটিক একটু বলেন তো। যেটা গতিশীল, যে কোয়ান্টিটি গুলা গতিশীল সেগুলা কাইনেমেটিক এর মধ্যে পড়বে, আর কিছু নেই, আর কিছু বলি না। গতিশীল ডিসচার্জ, গ্র্যাভিটি, ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, কাইনেমেটিক ভিসকোসিটি এগুলা। আর এর বাইরে বাকি যা কোয়ান্টিটি আছে সবগুলা ডাইনামিক এর মধ্যে কাউন্ট করে নিবেন। ওকে, 2 নাম্বার। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার এখানে ওই এমএলটি তো এগুলো বুঝতে পারছি, কিন্তু এফএলটি তে ওই যে মাসের জায়গাতে একজনের প্রশ্ন করছে, এই জন্য আমি বলি এখন দরকার নেই, আমি ওইদিকে আসতেছি মাত্র। 2 নাম্বার পার্ট, এখানে আমাকে ডাইমেনশন, আমাকে বলবে কি ডিসচার্জের মাত্রা সমীকরণ লিখো। ডিসচার্জের কি মাত্রা সমীকরণ। তাহলে মাত্রা সমীকরণ দুই ধরনের, একটা হলো এমএলটি সিস্টেম, একটা হলো এফএলটি সিস্টেম। এমএলটি সিস্টেমটা কি? এটা আমরা কম বেশি সবাই জানি, এম এল টি, মাস লেন্থ টাইম, এটা না? মাস লেন্থ টাইম, এই তিনটা ওয়ার্ড দিয়ে যদি যতগুলা ইয়ে আছে কোয়ান্টিটি আছে সবগুলো এই তিনটা দিয়ে প্রকাশ করতে পারি, বুঝাই আমরা এটাকে এমএলটি সিস্টেম বলি। আর এফএলটি মিন্স হলো ফোর্স লেন্থ টাইম। ফোর্স মিন্স কি? এখানে ফোর্সের পরিবর্তে কি বসবে? ফোর্স কি মাসের পরিবর্তে ফোর্স ইউজ করছি আমরা, মিন্স প্রত্যেকটা জিনিসকে ফোর্স আকারে প্রকাশ করব আমরা। যেটা যদি কি ফোর্স ব্যতীত, এলটি ব্যতীত আর থাকবে শুধুমাত্র ফোর্স, অন্য কিছু থাকবে না এই ইকুয়েশনে। যেমন কি এখানে প্রথমটা দিয়েছে মাস, মাস তো আমি রাখতে পারবো না, আমাকে এটাকে কি করতে হবে, এলটি বাইরে আর যদি কোনো কিছু থাকে সেটা হলো এফ, ফোর্স আকারে নিয়ে আসতে হবে, এফএলটি সিস্টেম। আমাদের এটা ইউজ কেস নাই বললে চলে, এটা বইয়ে দিছি, আমরাও তুলে দিছি, ঠিক আছে। আর বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য আমি আগে এমএলটি সিস্টেমটা করি, এটার একটা বেসিক আইডিয়া দিব আমি পরে। আমাদের আগে মাত্রা সমীকরণ এমএলটি সিস্টেমটা মূলত পরীক্ষায় লিখতে বলে, অথবা দুইটাই দিতে পারে, সিস্টেম একটা পারলে অন্যটা পারবেন। যেমন আমি যদি বলি ফোর্স, ফোর্সের একক কি? ফোর্সের ফর্মুলা কি? এমজি না? এম এ বা এমজি। এমজি। এম এর একক হলো মাস, মাস মিন্স ভর,
বড় একক কি কেজি, কেজি আর জি এর একক হলো মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার। তাহলে মাসের মাত্রা সমীকরণ কি এম। ওকে, এমটা কি মিটার, এটার একক মাত্রা সমীকরণ এল, আর সেকেন্ডের টি স্কয়ার। তাহলে আমরা কি ফোর্সের মাত্রা সমীকরণ এল 3/2 লিখতে পারি? স্যার এটা টি স্কোয়ার হবে না, এল বাই টি স্কোয়ার হবে না? এল 3/2, এটা টিটা যখন এল, সরি এম এল 3/2, ঠিক আছে, এটা টি হবে। ওকে, এম এল 3/2। এখন দেখেন এখানে আমি কি, আমাকে যদি বলা হয় ফোর্সের মাত্রা সমীকরণটা লিখো, এখন আপনি কি এম এল 3/2 এটা কি মুখস্থ করা সম্ভব? এরকম কয়টা করবেন আপনি? মুখস্থ করতে পারবেন যদি ওই কোরআন শরীফের মতো বারবার বারবার রিভিশন দেন। এখন এগুলো তো মুখস্থ করে এত কষ্ট করার দরকার নেই। আপনি এই দুইটা যে যে মনে রাখবেন সেটা হলো ইউনিটটা। ফোর্সের একক কি? ফোর্সের একক হলো নিউটন। ওকে, নিউটনকে বাংলা আমরা কি পাই? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানগুলার মাত্রা সমীকরণ যদি বসাই দিই আমরা ইজিলি কি এমএলটি সিস্টেম পাবো। ওকে, মাসের মাত্রা সমীকরণ কি? এম, টাইমের টি, আর লেন্থের কি এল। এই তিনটা বেসিক একক দিয়ে যতগুলা মাত্রা সমীকরণ বললাম আমরা ততগুলা লিখতে পারবো। যেমন আমি যদি বলি ভেলোসিটি, ভেলোসিটির একক ফর্মুলা কি? ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ডি বাই টি। ওকে, ফর্মুলা হলো এটা। ডি মিন্স ডিসটেন্স, অথবা এখানে আমরা এস বাই দি, এস বাই টি। এস মিন্স ডিসপ্লেসমেন্ট, একক হলো এল, টি এর একক হলো টি। তাহলে এল 3/2। ওকে, যদি বলি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কি মিটার পার ভেলোসিটি পার টি পার সেকেন্ড। ভেলোসিটি পার সেকেন্ড কি সময়, আর কি এটা কেন সময় দিতে পারেন। তাহলে ভেলোসিটির মাত্রা কি একক কি মিটার পার সেকেন্ড, আর নিচের সময়ের সেকেন্ড একক কি সেকেন্ড। তাহলে কত হয়? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটার মাত্রা সমীকরণ কি লেখা যাবে না? এল 1 হবে না ভাই? এল 3/2 মিটার পার সেকেন্ড। ভাই ভেলোসিটিটা অন হবে ভাই। আচ্ছা, এখানে Velocity 1 হবে ভাইয়া, এল 3/1। আর অ্যাক্সিলারেশনের মাত্রা সমীকরণ হবে এল 3/2। তাহলে মূলত একক যদি পারেন আপনি যে কোনো মানের মাত্রা সমীকরণ লিখতে পারবেন। যেমন একটু দেখেন, সবাই চেষ্টা করেন, তো আমি একটু দিই, ডিসচার্জের মাত্রা সমীকরণ লিখেন। ডিসচার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ। ডিসচার্জের একক কি? মিটার কিউব, কিউ ইজ ইকুয়াল টু মিটার কিউব পার সেকেন্ড। এটার মিটার মাত্রা সমীকরণ লিখেন, বই থেকে না দেখে লিখিয়ে দেবেন। ডিসচার্জ এল কিউব পার সেকেন্ড, এল কিউব কি ইনভার্সন, এটা ইজিলি, আপনি যদি যে কোনো মাত্রা সমীকরণ লিখতে যান, আপনি যদি একক পারেন অটোমেটিক আপনি মাত্রা সমীকরণ লিখতে পারবেন, অটোমেটিক একেবারে। এখন একক আপনাকে জানতে হবে। একক জানার জন্য আপনি কি আপনার কি জানার দরকার? ফর্মুলা জানার দরকার। যেমন কি আমি ডিসচার্জের একক জানি না, ডিসচার্জের ফর্মুলা আমি জানি। ডিসচার্জের ফর্মুলা কি? এরিয়া ইনটু কত? ভেলোসিটি। ভেলোসিটি এরিয়ার একক কি? মিটার স্কয়ার। ভেলোসিটির একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে কি মিটার কিউব পার সেকেন্ড না? একটা। আপনি যদি আবার জি স্যার, আপনি যদি কি এক হলো আপনাকে ফর্মুলা জানতে হবে, অথবা আপনাকে এককটা জানতে হবে। যে কোনো একটা জানলে আপনি একক জানলে ফর্মুলা বের করতে পারবেন কিভাবে? যখন কোন একটা অঙ্কে কোন ডাটা দিয়ে আছে, কোন ম্যাথে কিছু ডাটা দিয়ে আছে, কোন একটা ভ্যালু আননোন দিয়ে আছে। ওকে, এখন আপনাকে বলছে এই জিনিসটা বের করো, কিন্তু ওই ফর্মুলা ওখানে নাই। আপনি কি করবেন? একক যদি জানা থাকে, ওই এককটা মেলানোর জন্য কোনটা ভাগ করলে কোনটা গুণ করলে আমার এই এককটা আসবে, সেটার উপর বেস করে কিন্তু আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন। অনেক সময় এই টেকনিকটা কাজে লাগবে। একক যদি জানা থাকে যে কোনো কিছুর, আপনি ফর্মুলার বের করা সম্ভব। মানে ডাটা দেওয়া থাকলে ডাটা কোন জিনিসটা কি আপনি জানেন না,
ফর্মুলা আপনি জানেন না, কিন্তু আপনি এককটা জানেন। বের করতে হবে কি ডিসচার্জ, বের করতে হবে কি ওয়েট ডেনসিটি, বের করতে হবে মাস ডেনসিটি। এখন এই টাইপের কোনো একক কোনো মান ডাইরেক্ট সরাসরি যেগুলো আমরা ফর্মুলা জানি সেগুলো স্পেসিফিক প্রশ্নে উল্লেখ নাই, পুরাই দিছে। মিস আমাকে যেটা দরকার সেটা দেয়, সেটার বাইরে আরেকটা দিয়ে আছে, বের করতে হবে একটা, যেটা দরকার সেটাও নাই, বের করতে হবে কি দিয়েছে আরেকটা। তা আপনি কি যেটা আপনার দরকার সেটা আপনি যদি গুণ অথবা ভাগ করেন তাহলে যে কোনো ডাটা আপনি বের করতে পারবেন আননোন ফর্মুলার ক্ষেত্রে। এই জিনিসটা একটু মাথায় রাখেন, কারণ এই টাইপের ম্যাথ প্রতিবার একটা না একটা থাকে, একটু ডিফারেন্ট করে দে, সরাসরি ডাটাটা না দিয়ে একটু ঘুরাই দিয়ে দে। তা আপনার কি আইডিয়া ভাই আছে? এরকম একটা এক্সাম্পল দেখান, ভালো হতো না? এখন যখন অঙ্কে পড়বে তখন দেখা যাবে, এখানে এই অধ্যায়ও পড়বে অঙ্কে। এখন আমি করাচ্ছি এক জিনিস, আবার এক্সাম্পলে যাব না আপাতত, যখন আমার এই অধ্যায়ও ম্যাথ আছে এই টাইপের, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আপনি যদি একক অথবা মাত্রা কি ফর্মুলা জানা থাকে যে কোনো মাত্রা সমীকরণ পারবেন, এবং এই একক বা ফর্মুলা জানা থাকলে যে কোনো ম্যাথ আপনি করতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রে আপনার ম্যাথগুলো মিলানো সম্ভব, ইজি। আর এখানে ফ্লুইডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এককটা। আপনি আনসার বের করলেন সবকিছু ঠিক আছে, একক দিয়া নেই, তাহলে আপনার নাম্বার পুরোটা খতম করার সম্ভাবনা আছে। এই ফ্লুইডে অনেক ক্ষেত্রে পাস করে না, এই কারণে ফ্লুইডের কোয়ালিটিটা মেনটেন করে না। ফ্লুইডে আমরা যারা পরীক্ষা দিই আমরা মূল সবকিছু করি, কিন্তু যেখানে যেখানে গুরুত্বপূর্ণ টার্ম আছে সেগুলো আমরা ভুল করে, বিশেষ করে মাত্রার সমীকরণ গুলা, একক গুলা, এককটা খুবই গুরুত্বপূর্ণ ফ্লুইডে। টিচারদের ভাষ্য একক, যারা খাতা কাটে তাদের ভাষ্য একক যদি কি কোনো ভুল দেয় তাহলে পুরো নাম্বার খতম করার ওদের ক্যাপাবিলিটি থাকে, বিশেষ করে ফ্লুইডে। আচ্ছা, তাহলে আমরা এমএলটি সিস্টেম এবং কোন গ্রুপে কি কি ফোর্স সেটা আমরা বের করতে পারবো। ওকে স্যার, যে এমএলটি থেকে এফএলটি কনভার্ট করব কিভাবে? আপনাকে যদি কোনো একটা মান, মনে করেন মাস আছে আপনার, যেমন মাসের একক কি? কেজি। কেজি। এটার নরমালি মাসকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ওকে, এখন এই এমটা আপনি এখানে লিখতে পারবেন না। কি করুন, কেন কি লিখবেন না? কারণ আমি তো এফএলটি লিখবো, আমি মাসটা কিভাবে লিখবো? আমি লিখবো কি এফ এল টি, এই তিনটার মধ্যে আমাকে মাত্রার সমীকরণটা লিখতে হবে। আমি একটা এক্সাম্পল যদি দিই আপনারা বুঝতে পারবেন কি করতে হবে। এই মাসকে কি এফএলটি সিস্টেম আমি লিখবো। এখন মাসের একক কি? বর্গ, এটার মাত্রা কি? এম। মাস তো কেজি, একক তো কেজি। ওকে, কেজি তো আমি লিখতে পারবো না, আমাকে কি করতে হবে? এটাকে হয় নিউটন, নাইলে এল, নাইলে টি, এই আকারে নিতে হবে। তাহলে কেজিকে যদি আপনি ফোর্স আকারে নিয়ে যান তাহলে ফোর্সের একক কি ভাইয়া? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার না? জি স্যার। সেকেন্ড স্কোয়ার। এখন এখানে কেজি আছে, আমি দিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেখেন তাহলে এখানে আমার কি এটা ফোর্স হয়ে গেছে না এখন? হ্যাঁ স্যার। এফ। এখন দেখেন এখানে আমি এক্সট্রা কি নিছি, এই এফটা করতে গিয়ে আমি এক্সট্রা কি নিছি? সেকেন্ড স্কোয়ার ডিভাইড বাই কি মিটার। তাহলে আমি কি এটাকে পুরোটাকে ফোর্স লিখলাম। সেকেন্ডের মাত্রা সমীকরণ তো আমরা জানি কি টি স্কোয়ার, এম এর মাত্রা সমীকরণ কি এল। তাহলে আমি কি লিখতে পারি না এফ টি স্কোয়ার এল ইনভার্স 1। জি স্যার। এখন আমি কি জানতাম? আমি নিজেও এটা করি নাই, আমি এমনি একটা এক্সাম্পল নিয়ে করছি। এখন আমার ক্ষেত্রে আমাকে এমটা রিমুভ করতেই হবে যে কোনো উপায়ে, এনি হাউ। এই এমটা তুলতে গিয়ে যা যা করার দরকার তা তা আমি করছি এখানে। আমি এখানে কি এফ এল টি তে চলে আসছে না, এটা টি তে চলে আসছে না, এটাই হলো এফএলটি সিস্টেম। নিয়ে এফটাকে রাখতে হবে। এফটা যদি দরকার হয়, যদি আমি এফ ছাড়া এল টি দিয়ে ইউজ করতে পারি তাহলে তো আমার এফ এর দরকার নেই, কিন্তু এম রাখা যাবে না, কোনো ফাংশনে আমার এম রাখা যাবে না। এমটা তোলার জন্য যা যা করার দরকার তা তা করবো আমি। লাস্টে যেটা অ্যাড করলেন, যেটা সেকেন্ড স্কোয়ার পার বাই মিটার, এই মাস, ওর মাত্রা, মাসের মাত্রা এলই দিলেন। দেখেন এই জিনিসটা আমার নাই, আমার আছে কি এখানে কেজি, আমাকে বর দেখাইতে হবে কেজি আছে।
মিটার পার সেকেন্ড, এটা আমি এক্সট্রা নিছি, তাহলে আমি কি করব সেকেন্ড স্কোয়ার পার মিটার দিলাম। তাহলে মিটারে মিটারে কাটা গেলে কেজি, সেকেন্ডে সেকেন্ড স্কোয়ার কাটা গেলে আগের মতো কেজি আসতেছে না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এই পুরোটাকে এফ লিখছি, আর এখানে সেকেন্ড স্কোয়ার কে টি স্কোয়ার লিখছি, এম কে এল ইনভার্স 1 দিছি ভাইয়া। জি এটা স্যার। তো পুরোটা মিলে এফ, আর এটা সেকেন্ড স্কোয়ার, এটা হলো এল। ওকে, খুব সিম্পল, জি কিন্তু স্যার। আহামরি কঠিন না, একটু সহজভাবে চিন্তা করলে খুব ইজি। আরেকটা দেখা দিব, আরেকটা জি স্যার, দেখা দিব। ভালো আমি মনে ভালো করেন হয়। ডেনসিটি, ডেনসিটি দিয়ে আছে কি, একক কি, ডেনসিটির মাত্রা সমীকরণ কি, মিটার কিউ পার, সরি এল পার মিটার পার কেজি পার মিটার কিউ, স্যার কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউ। এটা আমার খুব সিম্পল বিষয়, কিন্তু মাথায় আসতেছে না। আচ্ছা ওকে, এখন আমার এটা আছে, এটাকে আমি কি কেজি ইন্টু 1/মিটার কিউ লিখতে পারি। এখন আমি বলছিলাম কি, আমি কেজি রাখতে পারবো না, কেজি রাখলে এখানে একটা এম চলে আসবে, এল এল ইনভার্স 3। আমি কি এম রাখতে পারবো? এম রাখতে পারবো না না। স্যার। এম যদি রাখতে না পারি, এটাকে কি করতে হবে, তুলতে হবে। তো তুললে এটা আগের মতো হয় না, কেজি ইন্টু মিটার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1/মিটার কিউ ইন্টু সেকেন্ড স্কোয়ার ডিভাইড বাই মিটার। এখন লেখা যাবে এটা, এই অংশটাকে, এই অংশটা লিখতে পারবো, কাটাকাটি গেলে আগের লাইন না? জি স্যার। ওকে, এখন এই পুরোটা মিলে কি হয়, এফ ফোর্স। হয় 1/মিটার কিউ মিন্স কি, এল ইনভার্স 3, ওকে, ইন্টু সেকেন্ড মিন্স টি স্কোয়ার, এম ইকুয়াল টু কি, এল ইনভার্স 1, তাহলে কি লিখতে পারি, এফ এল ইনভার্স 4 টি স্কোয়ার লিখতে পারি না? এটা কিসের মাত্রার সমীকরণ, কিসের, মাস ডেনসিটি। ডেনসিটি। তাহলে এবার দেখেন তো এটা মিলে কিনা, পারা যাবে? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই, এমটা কেন লিখতে পারবো না? ভাই সিস্টেমটা হলো এফএলটি সিস্টেম, ফোর্স, লেন্থ এবং টাইম। আপনাকে এফএলটি সিস্টেমে যখন প্রকাশ করবেন, তখন এখানে মাস রাখা যাবে না, হয় এফ রাখতে হবে, এল এবং টি, এই তিনটার মধ্যে রাখতে হবে ভাইয়া। যদি এমএল মাস লেন্থ টাইম বলতো, তাহলে কি এমএলটি রাখতাম, এই তিনটার বাইরে আর কোনোটা রাখবো না। আর যখন এফএলটি বলবে, ফোর্স লেন্থ টাইম, এই তিনটার বাইরে অন্য কিছু রাখতে পারবো না, বুঝছেন? ভাই এই অধ্যায় তো পুরো ইউনিট কনভার্সন। এইটা তো একটা অঙ্কের পার্ট ভাই, এখন আমি অঙ্কে যাই নাই। আমি তো অঙ্ক শুরুই করি নাই, এটা অঙ্কের বাইরের অংশ, মানে অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো আপনার জানতে হবে, বিশেষ করে এমএলটি সিস্টেমটা। পরীক্ষা যখন থিওরি আকারে আসবে, তখন তার জন্য এগুলো আমি দেখানো। এটা কারো প্রশ্ন আছে, এগুলা কি করবেন, এফএলটি সিস্টেম কিভাবে বের করবেন? যারা প্রশ্ন থাকার কথা না, যারা অনেকের আছে মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় আর কি। কারণ এই অধ্যায়টা হলো, আপনি কোন অধ্যায় কত ভালো করছেন সেটা এই অধ্যায়ে প্রকাশ পাবে। এখানে যত প্রবলেম বুঝবেন আপনার, তত আগে থেকে তত প্রবলেম আছে। ওকে, এবার আসি ম্যাথ গুলা, ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিস। আমরা শুরু করবো এখন ডাইমেনশনটা। আমি ম্যাথ শুরু করতেছি, কিন্তু ওই থিওরি যেগুলো আছে এগুলো পড়তে হবে না? যখন অঙ্ক করবো তখন চলে আসবে অটোমেটিক। ওকে, ডাইমেনশনে কি করবে সেটা একটু আগে বলি, কাহিনীটা বলি আপনাকে। আমরা বিভিন্ন ফরমানের ক্ষেত্রে দেখি, কোন একটা মানকে এক্সপ্রেশন করতে বলে, যে কোন একটা মানকে এক্সপ্রেশন করতে বলবে, কোনো কিছু বলে দিয়া থাকে না, মিন্স আমাকে এই কাইনেটিক এনার্জির ফর্মুলাটা প্রতিপাদন করো, ফোর্সের ফর্মুলাটা প্রতিপাদন করো, রেক্টাঙ্গুলার আর কি লব্ধির ফর্মুলাটা প্রতিপাদন করো। এটা কি কোনো কিছু বলে দেয় না, স্পেসিফিক বলে দেয় এটা প্রতিপাদন করো, আর কিছু বলে দেয় না। কিন্তু এই অধ্যায়ের ডাইমেনশনের যে ম্যাথগুলো আছে, সেগুলার মূল থিম হলো কোনো কিছু এক্সপ্রেশন করতে বলবে
এক্সপানশন করতে বলবে কিভাবে? কিছু স্পেসিফিক ডাটা দিয়ে দিবে, ওগুলোর সাহায্যে এই মানটাকে এক্সপ্রেশন করা। ভাই একটু মিনিট করে রাখেন, কোনো প্রশ্ন করিয়েন এখন আপাতত, আমি শেষ করলে তারপর প্রশ্ন করিয়েন, মাঝখানে বাহার ঢোকা দিয়েন না। সাপোজ আমি যদি ধরলাম ফোর্স অথবা প্রেসার, প্রেসার ডিফারেন্সকে এক্সপ্রেশন করতে বলছে। এটাকে কি এই প্রেসার ডিফারেন্সকে এক্সপ্রেশন করব। এক্সপ্রেশন মিন্স বর্ণনা করব আর কি, এক্সপ্রেশনের একটা ফর্মুলা। ওকে, আমি যদি প্রেসারের ফর্মুলা ধরি, প্রেসারের ফর্মুলা কি? প্রেসারের ফর্মুলা হলো ফোর্স বাই এরিয়া। এখন আমাকে বলছে এটা না, প্রেসার ডিফারেন্সকে এক্সপ্রেশন করো ফোর্স, লেন্থ, টাইম, ডেনসিটি, ডাইনামিক ভিসকোসিটি, গ্র্যাভিটি, এই ডাটাগুলোর সাহায্যে এই ফি এর মানটাকে এক্সপ্রেশন করা। ডেল ফি অথবা ফি, আমি এখানে ফিও ধরতে পারি, ডেল ফিও ধরতে পারি, একই কথা। ধরে নিলাম আমার ফি বের করতে বলছে, প্রশ্নে যা দেওয়া থাকবে তা। আপনাকে হয়তো এখানে ডিসচার্জ বলে দিয়ে, ডিসচার্জই ধরলাম। ডিসচার্জকে কি করতে হবে? এক্সপ্রেশন করতে হবে কার সাহায্যে? এই এফ এল টি, ভিসকোসিটি, ডাইনামিক ভিসকোসিটি, গ্র্যাভিটি, এই ডাটাগুলা ব্যতীত অন্য কোনো ভ্যারিয়েবল থাকতে পারবে না। এই ভ্যারিয়েবল গুলা দিয়ে ডিসচার্জকে কি করতে হবে? এক্সপ্রেশন করতে হবে। ওকে, এই টাইপের যত ম্যাথ আছে এগুলাই ডাইমেনশনের মধ্যে পড়ে। কোনো একটা মানকে এক্সপ্রেশন করতে বলবে, স্পেসিফিক কিছু ভ্যারিয়েবল দিয়ে দিবে, কিছু কোয়ান্টিটি দিয়ে দিবে, ফোর্স, লেন্থ, টাইম, ভিসকোসিটি, গ্র্যাভিটি। আপনি এখানে ডাইনামিক ভিসকোসিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আপনার জিওমেট্রিক কোয়ান্টিটি, ডাইনামিক কোয়ান্টিটি, যেটা সেটটা কোয়ান্টিটি আমরা দেখছি, ওখানে যে কোনো ডাটা দিতে পারে। ওইগুলোর সাহায্যে ডিসচার্জটাকে কি করতে হবে? এক্সপ্রেশন করতে হবে। এটা হলো ম্যাথের প্যাটার্ন। এখানে এই ম্যাথগুলার এর বাইরে আর কোনো কিছু চাইবে না, আপনাকে বলে দিবে এই ডাটাগুলোর সাহায্যে এটাকে বর্ণনা করো, এক্সপ্রেশন করো। এর বাইরে এই টাইপের ডাইমেনশনের মধ্যে আর কোনো ম্যাথ নাই। এখন বলেন, এখানে কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি শুধুমাত্র ম্যাথটা কি করতে হবে সেটা বললাম, ম্যাথ করাই নাই। ম্যাথটা কিভাবে করবো সেটা পরে আসতেছি। প্রশ্ন বুঝতে অসুবিধা হবে, যে কোনো কিছুকে এক্সপ্রেশন করতে হবে স্পেসিফিক কিছু ডাটার সাহায্যে। কোনো প্রশ্ন থাকলে বলেন এখানে। কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে শুরু করতে, সামনে আগাচ্ছি। স্যার সামনে আগান। ওকে, গেল। তাহলে এই যে এক্সপ্রেশন করাটা, সেটা আমরা দুইটা মেথডে করতে পারি। একটা হলো রেলিস মেথড, একটা বাকি। আরো বেশ কিছু মেথড আছে, আমাদের দরকার নেই, আমাদের দরকার হবে দুইটা মেথড। একটা হলো ফাই মেথড অথবা বাকিনহাম। ওকে, দেখেন দুইটার মধ্যে মূল তফাৎটা একটু বলতেছি আগে, একটু মনোযোগ দিয়ে শুনুন, কেউ চলে যায় না, রেকর্ড ক্লাস কাউকে দিবে না। ওকে, যেখানে ছিলাম আমি বললাম আমাকে যে কোনো ডাটাকে এক্সপ্রেশন করতে হবে। এক্সপ্রেশনের বিষয়টা দুই ভাবে করতে পারবো আমরা, একটা হলো রেলিস মেথডে, একটা বাকিনহাম অথবা ফাই মেথড। দুইটা একই মেথড, বাকিনহাম এবং ফাই মেথড একই কথা। আমি অপশন দিয়ে লিখছি, রেলিস মেথড এবং বাকিনহাম ফাই মেথড। এখন কোনটা দিয়ে করব সেটা ডিপেন্ড করবে ম্যাথের স্ট্রাকচারটা কি রকম। এখন যদি আপনাকে বলে ফোর্সের কোন একটা ডিসচার্জের মানকে এক্সপ্রেশন করো রেলিস মেথডে, তাহলে আপনাকে রেলিস মেথড দিয়ে করতে হবে। নিয়ম আলাদা, দুইটা নিয়ম আলাদা। আপনাকে যদি বলে দে স্পেসিফিক বলে দে রেলিস মেথডে করো, আপনাকে রেলিস মেথডে করতে হবে। বাকিনহাম নিয়মে বললে বাকিনহামে করতে বলবে। তাহলে স্পেসিফিক বলে দিবে, কোন যে মেথডটা বলবে সেই মেথডটা আপনাকে করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো যদি আপনাকে কোনো কিছু উল্লেখ করে দেয় না, আপনি উন্মুক্ত, আপনি স্বাধীন। ওকে, স্বাধীন যখন হবেন তখন ডিফেন্ড করতে হবে ভেরিয়েবল কয়টা। যেমন তাহলে স্পেসিফিক বলে দিলে তো ওই নিয়মে করবোই আমি,
তার সাথে যেমন আমাকে যদি ডিসচার্জকে এক্সপ্রেশন করতে বলছে, এখানে ভেরিয়েবল দিছে কয়টা? 7, লেন্থ, ডেনসিটি, গ্র্যাভিটি, ভিসকোসিটি, ভেলোসিটি, তারপর আছে কি ফোর্স, আমি তো খুঁজে পাচ্ছি না, আর ডিসচার্জ ভেলোসিটি, প্রেসার ডিফারেন্স দরকার নেই, রাফনেস, ভলিউম তো দুইটা একসাথে হয়ে যাচ্ছে। কাইনেমেটিক ভিসকোসিটি দিলাম, আর আছে ডেনসিটি। এই ডাটাগুলো দিলাম। এখানে টোটাল কয়টা? টোটাল ভেরিয়েবল কয়টা? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, ডট 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 আরো থাকতেও পারে, আরো কমতেও পারে। তাহলে এই যে কোয়ান্টিটি গুলো আছে, এগুলা যদি এই কোয়ান্টিটি ভেরিয়েবল গুলার যদি পরিমাণ যদি ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল গুলো আছে এখানে সংখ্যা হলো, আমি ধরে নিলাম 7, ধরে নিলাম মানে ভেরিয়েবল সংখ্যা এখানে কয়টা? 7টা। ভেরিয়েবল সংখ্যা যত কম হবে রিয়েলিস্ট মেথডে ম্যাথটা করা তত ইজি হবে। কি বললাম? ভেরিয়েবল সংখ্যা যত কম হবে রিয়েলিস্ট মেথডে ম্যাথটা করা তত ইজি হবে। ওকে, ভেরিয়েবল সংখ্যা যত বেশি হবে বাকিংহাম অথবা ফাই মেথডে ম্যাথটা করা তত ইজি হবে। ভেরিয়েবল সংখ্যা বেশি হলে আমাকে তুলনামূলক বাকিংহামে এবং ফাই মেথডে ম্যাথটা করা ইজি হবে। যেমন এখানে যদি আপনি 4 বা 5টার নিচে ভেরিয়েবল থাকে, 5টা বা তার কম যদি ভেরিয়েবল হয় তাহলে ম্যাথটা আপনি রিয়েলিস্ট মেথডে করবেন। 5-এর অধিক হলে আপনি বাকিংহাম এবং ফাই মেথডে করবেন। কথা ক্লিয়ার? যদি স্পেসিফিক কোনো কিছু উল্লেখ করে না দেয়, কোনো ম্যাথে কোন মেথডে করতে হবে সেটা স্পেসিফিক উল্লেখ করে না দিলে 5 বা তার নিচে যদি ভেরিয়েবল সংখ্যা হয় তাহলে আপনি রিয়েলিস্ট মেথডে করবেন। 5 বা তার বেশি যদি ভেরিয়েবল সংখ্যা হয় আপনি বাকিংহাম অথবা ফাই মেথডে করবেন। ক্লিয়ার? ওকে, 2 নাম্বার বিষয়। এখন অনেকে মনে করতেছেন আপনি 5টা আছে, আপনি রিয়েলিস্ট মেথডে করছেন, আর একজনের 5টা আছে সে বাকিংহাম নিয়মে করছে। কোনো প্রবলেম নাই, দুইটা ম্যাথই সঠিক। আনসার আপনি যদি ভুল না করেন আনসার কোনো প্রবলেম হবে না। ভুল নিয়মের মধ্যে আপনি দুইটা মেথডে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেটা মনে হয় সেটা আপনি করতে পারবেন। 5 মনে করেন ভেরিয়েবল সংখ্যা 5টা আছে, 10 জন আছে, 10 জনের মধ্যে 6 জন করছে রিয়েলিস্ট মেথডে, আর 4 জন করছে বাকিংহাম মেথডে। 2 জনই নাম্বার পাবেন, 2 গ্রুপেই নাম্বার পাবেন। তাহলে এখানে ম্যাথে ভুল হবে না। আপনি যদি কি করেন, সংখ্যা যদি কম বেশি যে মেথডে করেন না কেন অঙ্কের ভুল হবে না। ওকে, তাহলে আপনার মন খুশি করতে পারবেন। নরমালি আমরা 4টা বা 5টা যদি হয় তাহলে বাকিংহাম রিয়েলিস্ট মেথডে করব। 5-এর অধিক যদি ভেরিয়েবল হয় আমাদের অবশ্যই বাকিংহাম মেথডে করা উচিত। এখন কেউ আছে মনে করেন 6টা ভেরিয়েবল দিছে, ধরে নিলাম 6টা ভেরিয়েবল দিছে, কিন্তু আপনি ম্যাথটা করছেন রিয়েলিস্ট মেথডে, তাও ভুল হবে না। ভুল হবে না। 4টা ভেরিয়েবল দিছে, আপনি করছেন বাকিংহাম নিয়মে, কোনো প্রবলেম নাই, দুইটা ম্যাথই সঠিক। নরমালি 5-এর নিচে হলে আমরা রিয়েলিস্ট মেথডে করব, 5-এর উপর হলে বাকিংহাম নিয়মে করব। কিন্তু কেউ যদি 5-এর নিচে হয় বাকিংহাম নিয়মে করেন, কোনো প্রবলেম নাই। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপর আমি এবার একটা ম্যাথ করি। আজকে যে ম্যাথটা আমরা ধরি বাকিংহাম দিয়ে যদি ম্যাথটা করি তাহলে মূলত বাকিংহাম যে পারবে সে রিয়েলিস্ট মেথড অটোমেটিক পারবে, কিন্তু যে বাকিংহাম মানে রিয়েলিস্ট মেথড পারবে সেও বাকিংহাম পারবে। ওকে, তাহলে একটা মেথড করেন, একটা মেথড যদি করেন আপনি অন্য মেথডের অলমোস্ট অর্ধেক চলে আসবে, শুধু কিছু প্রসিডিউর আলাদা। ওকে, বাকিংহাম নিয়মটা একটু ডিফিকাল্ট, তুলনামূলক একটু লম্বা প্রসেস, অনেক বড় ম্যাথ হয়। আর তুলনামূলক রিয়েলিস্ট মেথডটা অনেক ইজি হয়। আমি রিয়েলিস্ট মেথডটা করব মূলত বাকিংহামের
4 ভাগের অথবা 5 ভাগের 1 ভাগ, এটা মূলত বাকিংহাম যে ম্যাথটা করব তার 5 ভাগের 1 ভাগ হলো রেলিস মেথড অথবা 4 ভাগের 1 ভাগ হলো রেলিস মেথডটা। এটা খুবই ছোট মেথড, কিন্তু বাকিংহামটা অনেক বড়। আমি আজকে রেলিস মেথডটা করব, আগামী ক্লাসে বাকিংহামটা দেখাবো। আজকে তো টাইম অলরেডি শেষ। আচ্ছা দেখ, একটা করাই দিন, নাহলে মাথায় ঢুকবে না বিষয়টা কি। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে প্রথমত যদি ম্যাথ আসি বাকিংহাম ওকে। আচ্ছা, আমি ম্যাথটা বোঝানোর জন্য একটা ম্যাথ নিচ্ছি, সুতরাং এল বি। আচ্ছা, এটা হলো 346 পেজ, ফ্যাক্টরিস নাম্বার মেবি এটা 4। 346 পেজ, ফ্যাক্টরিস নাম্বার 4 পাইছি স্যার। পাইছেন না? আচ্ছা, স্যার সেটা শুধু বোর্ড সলিউশন দেওয়া। এটা কি বোর্ড সলিউশন? একটু দাঁড়ান, আমি তাহলে ম্যাথটা স্ক্রিনশট নিয়ে বোর্ড সলিউশন দেওয়া আছে। পেজে শো করি ভাইয়া, পেজে শো করি, আর কোনো কথা বলার দরকার নাই, আমি পেজটাই শো করি। ঠিক আছে, এক একজনের বই আছে, একজনের পেজ নাই, এটা একটা ঝামেলা। এটা আমারও করতে ইজি হবে, টাইমও বেশি হয়ে গেছে, করতেও ইজি হবে আমার জন্য। স্যার পিডিএফটা দিয়ে দিন। স্যার একটা কথা বলার ছিল। আউট অফিস হলে বলার দরকার নেই আপাতত। ঠিক আছে স্যার। আমার ক্লাসে এমনিও কথাবার্তা বেশি হয়, ইসুফ ভাই আমার প্রায় সময় বলে, স্টুডেন্টরা তো বলে, ইসুফ ভাইও বলে আমাকে এত কথা বলার সুযোগ কেন দেন। এই জন্য একটু একটু কঠোর হচ্ছে, ভাষাটা একটু কঠোর হচ্ছে। বলা হয়নি তো ক্লাস শেষে একটু সময় দিয়ে যান, ক্লাস শেষে একটু কথা বলার জন্য একটু সময় দিয়ে। আপনাকে ম্যাটটা কি সবাই দেখতেছি? জি স্যার। আচ্ছা, যদিও বা একটু চাপ সামারতেছে, এই ম্যাথটা কিভাবে করবেন তার প্রসিডিউরটা আপনাদের বইয়ে আছে। আমি বইয়ে যদি পেজ নাম্বার বলি, সেটা হলো 318 পেজের রেলিক্স মেথডটা কি করবেন না করবেন কিছু ধাপ এখানে উল্লেখ করা আছে স্পেসিফিকলি। ধাপগুলো কিসে আছে? 318 পেজের সরাসরি দিয়ে আছে। তা আমি সরাসরি ম্যাথই করতেছি, কোনো নিয়ম যাচ্ছি না, কারণ এগুলো খুব সিম্পল নিয়ম, তো ম্যাথ করতে গেলে অটোমেটিক চলে আসবে। ওকে, এই জন্য আমি নিয়মে যাচ্ছি না। The resistance R to the motion of the board depend on the velocity B, length L, velocity of water, viscosity of water mu, density of water rho, and acceleration due to gravity কত G. Find the expression of R. তাহলে R এর মানটা এক্সপ্রেশন করতে হবে কার সাপেক্ষে, কিসের উপর ভেরি করবে? ভেলোসিটি, লেন্থ, ডাইনামিক ভিসকসিটি, ডেনসিটি এবং গ্র্যাভিটি। কারো প্রবলেম থাকলে বলেন। প্রশ্ন অনুযায়ী এগুলার উপর আমাকে এক্সপ্রেশনটা করতে হবে না?
এগুলার উপরে এক্সপ্রেশন করতে হবে না, অবশ্যই এগুলার উপরে, আর কোনো কিছু নাই। তাহলে আমাকে আরটা বের ভাইয়া করতে হবে। ভেলোসিটি অফ ওয়াটার তো এখানে ইউ হবে, এখানে তো মিউ দেওয়া। এটা ভিসকোসিটি ভাইয়া, এটা ভেলোসিটি না, এটা ডাইনামিক ভিসকোসিটি। এটা প্রশ্নে বল দিছে যে বইয়ে, ঠিক আছে ভাইয়া। এটা দিছে ভিসকোসিটি কিন্তু লিখছে ভেলোসিটি, এটা ভিসকোসিটি হবে। ওকে, যেহেতু রো দিয়ে দিছে ভিসকোসিটি, এটা প্রশ্নে বল আছে এটা। ওকে, গেল এটা। তাহলে এগুলো আমাকে এক্সপ্রেশন করতে হবে কার সাপেক্ষে, কাকে এক্সপ্রেশন করতে হবে? আর আরটা কি রেজিস্ট্যান্স না? প্রশ্নে বলে দিছে না রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স একটা বাধা, বাধাটা একটা হলো ফোর্স। তাহলে এই রেজিস্ট্যান্সের একক কি হবে? ফোর্স। এটা এটার একক কি? নিউটন। এটা একটু মাথায় রাখবেন, যে কোনো কিছুর বাধাটা হলো ফোর্স এবং ওইটার একক কি? নিউটন। ওকে, তাহলে প্রথমের নিয়মটা হলো যাকে এক্সপ্রেশন করব সেটা ইকুয়াল টু ফাংশন অফ কি? বিএল ভিসকোসিটি ডেনসিটি গ্র্যাভিটি, এই আকারে লিখতে হবে। এটাকে কি করতে হবে? আরটা কিসের ফাংশন? বিএল ভিসকোসিটি ডেনসিটি গ্র্যাভিটির ফাংশন। মিস আমাকে আরটাকে এক্সপ্রেশন করতে হবে এই ভ্যালুগুলোর সাপেক্ষে। অনেকটা এটা নিয়মটা কি? প্রথমটা কি লিখতে হবে? যাকে এক্সপ্রেশন করব সেটা ইকুয়াল টু ফাংশন অফ ভ্যারিয়েবল গুলা। এটা নিয়মে উল্লেখ আছে। প্রথম কাজ হলো ফাংশন দিয়ে এই ডাটাগুলা যেগুলোর উপর আমাকে এক্সপ্রেশন করতে হবে সেটা এইভাবে লিখতে হয়। ওকে, আবার বলিয়ে না এটা কিভাবে লিখছি, এটা হলো নিয়ম থেকে লিখছি। ফাংশনটাতে আপনি এখানে এফ দিতে পারেন, আর দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আপনি এটাকে চাইলে F1 দিতে পারেন, আপনি এটাকে F2 দিতে পারেন। মূলত ফাংশন বোঝানোর জন্য আমি এটা ইউজ করছি। ওকে, বই অনুযায়ী আমি এখানে এফ দিলাম। 2 নাম্বার কাজ, এই আর ইকুয়াল টু F1 ইকুয়াল টু ফাংশন অফ BA LB C D E লিখলাম। ওকে, এটাকে আমরা 2 নাম্বার ফাংশন বলতে পারি আপাতত। তাহলে এইটাও কি নিয়মের মধ্যে পড়বে? এটাও কি প্রথমত আর ইকুয়াল টু ফাংশন অফ ভেলোসিটি লেন্থ টাইম দিলাম। আবার কি করলাম? ফাংশনটা আগে যা ফাংশন দিছি সেটা চেঞ্জ করে কি করলাম? F1 দিলাম। তাহলে এখানে যে ফাংশনটা আমি দিছি সেটা এখানে চেঞ্জ করে দিলাম। ওকে, পরিবর্তনে কি কেন কি করলাম? এই A B C D E এটা আমি নিয়ম বহির্ভূত ভাবে নিয়ে আসছি না? এটা কি আমার কোনো নিয়ম আছে? নিয়ম নাই। এটা নিয়ম বহির্ভূত কাজ। যদি কোনো কাজ যদি নিয়ম বহির্ভূত করেন রেগুলার সিস্টেমে, মানে আমি একটা জিনিস সাপোজ 2x প্লাস y দিয়ে আছে, 2x ইকুয়াল টু y দিয়েছে, তাহলে x ইকুয়াল টু কত? y/2, এটা নিয়ম। ওকে, যদি মনে করেন না 2x আছে, এটাকে আমি 3y দিলাম, এটা নিয়ম বহির্ভূত কাজ না? 3টা কি আসে কোনো জায়গা থেকে? উপরের লাইন থেকে কি 3টা আসে? আসবে না। এইরকম যদি নিয়ম বহির্ভূত কোনো কাজ করেন তাহলে একটা ফাংশন দিতে হয়। ফাংশনটা কি? ওই ফাংশনের কারণে এটা চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ করলাম আমি, এটা ফাংশন অফ F1 দিলাম। এটাও নিয়মের মধ্যে আছে, যে রেলিস মেথডটা আছে সেখানে যে নিয়মটা আছে সেখানে উল্লেখ আছে। এটা মানে ফাংশনটা আপনি চেঞ্জ করে দিবেন, আগে যে ফাংশনটা লিখছেন সেটা চেঞ্জ করে দিবেন। ওকে, 3 নাম্বার কাজ, এটা 2 নাম্বার স্টেপ। ওখানে 3 নাম্বার স্টেপ হলো প্রত্যেকটার মাত্রার সমীকরণ লেখা। প্রত্যেকটা মিস আর এর মাত্রার সমীকরণ লিখতে হবে, বি এর মাত্রার সমীকরণ লিখতে হবে, এল এর মাত্রার সমীকরণ লিখতে হবে, ডায়নামিক ভিসকোসিটির মাত্রার সমীকরণ লিখতে হবে, ডেনসিটির মাত্রার সমীকরণ লিখতে হবে, এবং কি গ্র্যাভিটির প্রত্যেকটার মাত্রার সমীকরণ আপনাকে লিখতে হবে। এগুলা কি লিখতে পারবেন? যদি আপনার আগের গুলা মুখস্থ থাকে তাহলে এই ডাটাগুলোর মাত্রার সমীকরণ কি আপনি লিখতে পারবেন না? লেখা সম্ভব? স্যার এখানে নাই, এখানে প্রশ্নে করে দেন, সেটা চিন্তা করার দরকার নেই। আপনি কি করবেন? প্রত্যেকটার মাত্রার সমীকরণ এখানে লিখতে হবে। এটা ব্যতীত আপনি অঙ্কটা করতে পারবেন না। মাত্রার সমীকরণ সামনে থাকবে, আপনার ভুল ত্রুটি হবে না। এখানে একটু স্কিপ করছে, ওরা প্র্যাকটিস ম্যাথ তো এই জন্য এগুলো ইগনোর করা হয়েছে। আপনারা কি করবেন? এখানে যতগুলা ভেরিয়েবল আছে প্রত্যেকটার কি মাত্রার সমীকরণ এখানে লিখে দিবেন। এখন মাত্রার সমীকরণ মুখস্থ না করলে কি আপনি এই অঙ্কটা করতে পারবেন? অসম্ভব, একেবারে করতে পারবেন না। তো আমি মাত্রার সমীকরণ গুলা দিলাম, দেওয়ার পর ওই মাত্রার সমীকরণ গুলা কি করব? এখানে বসাই দিব, প্রত্যেকটার মধ্যে কি বসাই দিব? 2 নাম্বার ইকুয়েশনে বসাবো। যেমন
ফোর্সের মাত্রা সমীকরণ কত? এম এল টি স্কোয়ার। এটা হলো ফোর্সের মাত্রা সমীকরণ। ওকে, স্যার এমএলটি পদ্ধতিতে করবো না? এমএলটি সব এমএলটি, আমি তো এফএলটি সিস্টেম ভাই আপনাদের দেখানোর দরকার, প্রশ্ন কোশ্চেন এই জন্য দেখাইছি। যদি মাঝে মাঝে কোনো সময় যদি আসে চলে আসে তার জন্য, আমাদের যা কাজ সবগুলো এমএলটি সিস্টেমে। F1 তো সরি এটা দরকার নাই, তাহলে এখানে মাত্রা সমীকরণ যদি দিই এটা আমাকে ইকুয়াল করতে হবে, এটা দরকার নেই। তাহলে বি এর মাত্রা সমীকরণ কত? এল বাই টি। এল এর মাত্রা সমীকরণ কত ভাইয়া? এল এর মাত্রা সমীকরণ আর নাই। ওকে, ডাইনামিক ভিসকোসিটি একক হলো এনএস, সরি NS per meter square. ডাইনামিক ভিসকোসিটি না, এত তাড়াতাড়ি খেয়ে ফেললাম এটা। এটা তো du বাই dy না? এটা কি এনএস পার মিটার স্কয়ার না এককটা? জি জি ভাইয়া, আমার মনে নাই তো, খেয়ে ফেলছি প্র্যাকটিস। জি ভাই ঠিক আছে। আর du বাই dy হলে তো স্যার এটা হয় না, মিটার পার সেকেন্ড, নিচে হবে আপনার y আর কি মিটার। একটু দেখে নিয়ে তার চেয়ে ভালো কনফিডেন্সটা চলে আসবে। জি ভাইয়া ঠিক আছে, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ডাইনামিক ভিসকোসিটি এটা কোনো কাজ করলো? মিটার স্কোয়ার এর, ঠিক আছে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, এটা হলো এম এল টি, এটা হলো এটা। এখানে কি আছে এককটা? এককটা তো মনে নাই, এটার একক কি? এখানে কি আছে? ই না, ই। ওকে, তারপর আছে কি ডেনসিটি হলো কেজি পার মিটার কিউ, এম পার সি হবে সি এ বি সি, আচ্ছা সরি সি, এল কিউ এখানে হবে ডি, আর গ্র্যাভিটি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার এল 3 স্কোয়ার ই, এটা না? তাহলে কম বেশি সবগুলাই লিখলাম, কম বেশি না সবগুলাই লিখছি। ওকে, এটা লিখার পর এটা তাহলে আমি একটু অন্যভাবে লিখতে পারতাম, এটা আমার জন্য ইজি হতো। এম এল 3/2 ইকুয়াল টু এল 3/1 এ এল বি এম এল ইনভার্স 1 3/1 ই সি এম এল ইনভার্স 3 ডি এল 3/2 ই। এটা হয় না? এটা লিখলে সুবিধা হয় না? এটা লিখলে। এখন দেখেন এই যে কাজটা করছি, এখান থেকে ফর এম এর জন্য একটা ভ্যালু বের করব। ফর এম আমি একটা লিখে দিই আগে, ফর এম এর এমটা বের করব কিভাবে? এম এর উপর বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাকে ইকুয়াল করতে হবে। এম এর উপর পাওয়ার কত আছে? 1, এই পাশে 1 লিখলাম, ইকুয়াল টু এখানে এম কোথায় আছে? এখানে আছে। এখানে এম এর উপর পাওয়ার কি আছে? 1 ইনটু সি মিন্স সি আছে। ওকে, আবার এখানে আছে কত? ডি। তাহলে 1 ইকুয়াল টু সি প্লাস ডি। কারো প্রবলেম থাকলে বলেন। আমি উভয় পক্ষের এম এর উপর যা পাওয়ার আছে সেটা যোগ করে দুই পক্ষে বসাই দিছি। এই ভাষা আছে শুধুমাত্র এম এর উপর 1, আর ওই ভাষা আছে কি সি প্লাস ডি। এম এর উপর 1, সি এম এর দুইটাই 1 1, তাহলে যেহেতু কি এম এর ওইটার উপর আবার কি আছে? সি আছে, এই জন্য সি বসাইছি। এখানে কি সরি ডি বসাইছি। কোনো প্রবলেম থাকলে বলেন, এখানে কষ্ট থাকলে বলেন। প্রবলেম নাই। ওকে, এটা যদি না থাকে ফর, আমি একটু স্পেস দিয়ে লিখবো কারণ আমি এখানে পরে ডাটা বের করতে হবে। ফর এল, এল এর জন্য এল এর উপর কত আছে? এখানে 1 ইকুয়াল টু এখানে হবে এ, এখানে হবে প্লাস বি,
এখানে হবে মাইনাস সি, এখানে হবে মাইনাস 3d, এখানে হবে স্যার একটু উপরে তুলেন স্যার, এগুলো দেখা যাচ্ছে না। ওকে মাইনাস 2, ভাইয়া -2 হয় না তো ভাইয়া, প্লাসই হয়। এটা কি L ইনভার্স 2 না? ও সরি প্লাস ই, আমি ওই এলটা ওইটা দেখতেছি। আচ্ছা এখন ঠিক আছে, 3d ভাই লাইনটা কিভাবে L দেন তো? প্লাস, দেখেন এটার উপর কি L এর উপর পাওয়ার কত? 1 লিখলাম। এখানে L এর উপর পাওয়ার কত? 1 না? 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? a। ওকে, এখানে L এর উপর কি আছে? পাওয়ার 1 আছে, 1 এর সাথে b গুণ করলে b হবে। এখানে L এর উপর পাওয়ার কি আছে? -1, -1 এর সাথে যদি c গুণ করি তাহলে কি হবে? -c না? আর এখানে কি আছে? L এর উপর -3 আছে, 3 এর সাথে d গুণ করলে -3d। এখানে L এর উপর পাওয়ার আছে 1, পাওয়ার কি e গুণ করলে e। ক্লিয়ার? জি জি। ফর t, t এর জন্য তাহলে কত লিখা যায়? -2 -2 ইকুয়াল টু -a -c -e -2e। ক্লিয়ার? আচ্ছা, এই তিনটা লাইন যদি বোঝা যায় বা বুঝি, আমার অঙ্ক শেষ। কিন্তু এখানে একটু মানে একটু ক্রিটিক্যাল ডিসিশন এই জায়গায় নিতে হবে। আমি প্রতিটা ইকুয়েশন থেকে আননোন ভ্যালু কয়টা বের করা যায়? প্রতিটা ইকুয়েশন থেকে আননোন ভ্যালু বের করা যায় একটা, একের অধিক কোনো ইকুয়েশন থেকে আননোন ভ্যালু বের করা যাবে না। তাহলে আমার এখানে টোটাল ইকুয়েশন আছে কয়টা? তিনটা। আননোন ভ্যালু বের করা যাবে তিনটা, তিনের অধিক আপনি কোনো মান বের করতে পারবেন না। ক্লিয়ার? কোনো মান আপনি বের করতে পারবেন না। যেমন আমি যদি এখানে আমরা চেষ্টা করব কোনো একটা ইকুয়েশন বের করার সময় সিরিয়ালে প্রথমে যেগুলো আছে এবিসি বের করার চেষ্টা করব, খুব সহজে যদি বের করা যায়, মানে যত কম রিফ্রেশ করে আমাকে ডাটাটা বের করা যায় আমি সেই কাজটা করব। ঠিক আছে, প্রথমে চিন্তা করবো এবিসি বের করার জন্য। আবার এবিসির মধ্যে কোনোটা যদি বের করতে যদি বেশি রিফ্রেশ করতে হয়, আমি সেটা না করে আমি অন্যটা করার চেষ্টা করবো যেটাতে কম রিফ্রেশ করা যায়। যেমন এখানে কি আমি যদি সি এর ভ্যালু বের করি 1 - d না, সি যদি সাপোজ বের করলাম, এখানে কি হয় 1 - d। আবার এখান থেকে যদি এটা তো অনেক বড়, এটা পরে করি কারণ এটা অনেক লম্বা, আমি এখানে চলে আসি কারণ এটা লম্বা বেশি, এখানে রিফ্রেশ বেশি হবে, এটা পরে করবো এই জন্য। ওকে, এটাতে যদি আসি, দেখেন এখানে কি আছে? সি এর ভ্যালু আগে বের করছি, এটা সি না? সি। আমি যদি সি এর ভ্যালু বের করে নিছি আগে, এখানে এর ভ্যালু যদি বের করি তাহলে আমার কি আসে? এখানে এ ইকুয়াল টু, এটা ওদিকে গেলে 2 মাইনাস সি এর ভ্যালু কত বের করছিলাম? আচ্ছা সি রাখি আপাতত, -2e। ওকে, এখানে যদি সি এর ভ্যালুটা বসাই দিই 2 1 - d, তাহলে -1 প্লাস d -2e। ক্যালকুলেশন করলে কত হবে? 1 প্লাস d -2e না? কিসের মান? এর মান। তাহলে এখানে দেখেন আমি সি বের করছি, এখানে এ বের করছি। এ বের করছি কত? 1 প্লাস d মাইনাস, এটাই তো হয় নাকি? কোনো ভুল করছে? আর কিছু ভুল করি না। তাহলে এইটা কেন? আমি এক নম্বরে যদি 1 সি ইকুয়াল টু 1 - d দিই, এতে 1 প্লাস d 2e, তাহলে d এবং e হয়ে গেল। আমি এবং সি যদি বের করি তাহলে এখানে যদি বি বসাই দিই, বি এর মান বের করতে পারবো না ইকুয়েশন থেকে। 1 ইকুয়াল টু এম, এর মান কত? 1 প্লাস d -2e। ওকে, বি তো আমার আননোন, মাইনাস সি এর ভ্যালু কত? 1 - d -3d আছে প্লাস ই আছে। এখান থেকে যদি আমি বি এর ভ্যালু রাখি, বাকি মানগুলোকে আরেক পাশে নিয়ে যাই,
তাহলে 1 প্লাস ই প্লাস ডি বের করা যাবে। তাহলে এখান থেকে আমি তিনটা ভ্যালু বের করলাম। এর মান কত বের করছি? ইকুয়াল টু হলো 1 প্লাস ডি মাইনাস 2ই, বি ইকুয়াল টু বের করছি 1 প্লাস ডি প্লাস ই, আবার সি ইকুয়াল টু বের করছি 1 মাইনাস ডি। তাহলে আমি প্রথমে চেষ্টা করছি কি এ বি সি বের করার জন্য। এ বি সি বের করতে গিয়ে দেখছি আমার রিফ্রেশ তুলনামূলক কম। কারণ দেখেন এখান থেকে যদি আমি ডি বের করতাম একবার রিফ্রেশ এখানে, তাহলে আমি সি এবং ডি আছে, তাহলে প্রথমে আমি অবশ্যই সি বের করার চেষ্টা করবো, এই জন্য সি বের করছি। এটা যখন আমি কি এখানে বসাই দিছি এই ইকুয়েশনে, তাহলে সিটা আমি আগে থেকে বের করছি, আমি এটা বের করার চেষ্টা, তাহলে এ এবং ই এর মধ্যে এটা আগে বের করার চেষ্টা করব। এটা বের করছি, এই দুইটা যদি আমি কি 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, ওখান থেকে অটোমেটিক বি এর ভ্যালু বের করা যাচ্ছে। তাহলে এ বি সি এগুলো দুই একটা প্র্যাকটিস করতে হবে, এগুলো হঠাৎ করে আসবে না। কোনটা বের করবেন কোনটা বের করবেন না, একটা অঙ্ক দিয়ে আপনি এটা কভার করতে পারবেন না, প্র্যাকটিস করতে হবে কয়েকটা। তাহলে আমি এ বি সি এর মান বের করলাম, এই এ বি সি এর মানগুলা আমার এখন ইকুয়েশনে বসাই দিতে হবে। কোন জায়গায় বি এর মানটা তো বুঝি নাই স্যার, বি এর মান দিয়ে শর্ট হয়ে গেল। বিডি এর মান না, যোগ বিয়োগ, তো এই জন্য আমি আর দেখাই নাই যে ভাইয়া। আচ্ছা দেখেন 1 প্লাস ডি আছে, এখানে 2ই না, এটা কত 2ই, ওকে এখানে বি আছে, সমস্যা নাই 1 ডি। আচ্ছা এটা আমি একটু ক্যালকুলেশনটা বড় করে দিই, কারণ যেহেতু এগুলো করছি সেগুলো রিমুভ করে দিচ্ছি, ক্যালকুলেশনটা একটু বড় করি। ওকে ভাই একটু শর্ট করে যদি বলতেন ভাই যে এবিসিটা কোত্থেকে পাইছেন ভাই, এবিসিটার মানে দেখি কোনটা এবিসিডি এগুলো কোত্থেকে পাইছেন একটু শর্ট করে যদি বলতেন ভাই। শর্ট করে এখনই তো দেখাচ্ছিলাম, এটা এই সি এর মান পাইছি এখান থেকে, ফর এম এর ওখান থেকে আমি সি এর মান পাইছি, ফর টি এর এখান থেকে বি এর মান পাইছি, আর ফর এল এর ভ্যালু থেকে আমি এখন সি এর মান বি এর মান বের করে দেখাচ্ছি। যেহেতু লম্বা হয়ে গেছে এটা আবার দেখাচ্ছি এটা। তাহলে দেখেন 1 ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস 2ই প্লাস বি মাইনাস 1 প্লাস ডি মাইনাস 3d প্লাস ই, এটা। এখন দেখেন এখানে যদি আমি ক্যালকুলেশন করি 1, এখানে 1 মাইনাস 1 মাইনাস 1 কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, এই ডি প্লাস এই ডি এবং এই ডি, তাহলে কত হয় 2d, এখানে আছে কত 3d, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 1 1 তো কাটা, এই ডি সরি এই ডি কাউন্ট করলে মাইনাস ডি আসে না, একটা মাইনাস 3d, অন্য দুইটা কি ঠিক আছে স্যার। তাহলে মাইনাস ডি, আর এখানে কত কি 2ই আছে, এখানে কি প্লাস ই আছে, তাহলে আমি 2ই থেকে যদি একটা ই বিয়োগ করি আর কি থাকে ই থাকে প্লাস বি। এখন এই দুইটা ভ্যালু যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে 2ই না, এটা ই, তাহলে এটা হলো আমার ডি এর ভ্যালু তো মাইনাস আসতেছে এখানে, ভাই ঠিক আছে তো 1 প্লাস ডি প্লাস এ দুইটাই প্লাস আসতেছে, ঠিক আছে। বি ইকুয়াল টু 1 প্লাস ডি প্লাস ই, মিলছে কিনা দেখেন তো একটু বি এর ভ্যালুটা। ভাই ঠিক আছে, এখন আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপনার এটা তো বুঝছি, কিন্তু ইকুয়েটিং পাওয়ার যখন ইকুয়েট করছে টি এর মধ্যে 40 এর জন্য বইয়ে লেখছে 0, এখন বইয়ে মানে ভুল লেখছে, একটু দেখেন তো। অবশ্যই ভুল আছে ভাইয়া। ওকে ভাই ঠিক আছে। 40 না, আমি একটু কারেকশন করে নিচ্ছি আর কি। ভুলটা ভাই কোথায়? 40 এর ভ্যালুতে বইয়ে আছে 0, এখানে হবে মাইনাস, সাইন নাম্বার না এটা, না না টি এর ভ্যালু এখানে কত লিখছিলাম আমি
টি এর ভ্যালু স্যার -2 হবে। -2 লিখছিলাম তো। -2 হবে, -2 হবে, এখানে ভুল আছে এটা। ওকে 346 নম্বর পেজের 4 নম্বর ম্যাথ। এখন কি এটা বুঝছেন? এ বি সি ডি, এটা ফর এম, ফর এল, ফর টি এ থেকে যে কোনো তিনটা ভ্যালু বের করতে হবে, এই তিনটা। এখন যদি আমি এ বি সি ডি দিলাম, ই দিলাম, আমার যদি আরেকটা থাকে সেটাও কনস্ট্যান্ট ধরে রাখতে হবে, সেটাও কি তিনটা বের করবো, বাকিগুলো কি আমাকে রেখে দিতে হবে। এখানে ই ডি এ যেমন রেখে দিছি ওইটাও রেখে দিতে হবে, আর একটা থাকলে সেটাও রেখে দিব। ক্লিয়ার? রেখে দেওয়ার বিষয়টা থাকবে, আপনি যত বেশি আপনি ক্যালকুলেশন করবেন তত বেশি রেখে দিতে হবে। এখন আমি 2 নাম্বার ইকুয়েশন আমি মানগুলা বসাবো। আর ইকুয়াল টু ফাংশন অফ f1, এর প্রথমটা কি ছিল ভাইয়া? বি, বি এর পরিবর্তে কি দিবে এখানে? বি এর মান কত? বি এর উপর পাওয়ার কত আছে? এ, তাহলে এর উপর কি হবে? 1 প্লাস বি মাইনাস 2ই। ওকে, বি এর উপর কি আছে? এল এর উপর বি আছে, এল এর উপর কত? 1 প্লাস ডি প্লাস ই। তারপর ডেনসিটি, ডাইনামিক ভিসকোসিটি, ডাইনামিক ভিসকোসিটির উপর আছে সি, সি এর ভ্যালু কত? 1 মাইনাস ডি। ডেনসিটির উপর কি আছে? ডি আছে, ডিটা রেখে দিব। আর গ্র্যাভিটির উপর ই আছে, ইটা রেখে দিব। কোনো কিছু না বুঝলে বলে। এই এ বি সি এর মানগুলা আমি 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিয়েছি। 2 নাম্বার ইকুয়েশন বলতে কোনটা? প্রথমে যে এই মানগুলা ধরছি এখানে বসাই দিছি। ক্লিয়ার? মানগুলা বসাই দেওয়ার পর কিছু কাজ এখানে করছে। এই ভুলটা হবে এখানে, এটা -2 হবে। ওকে, তাহলে এটা কি কাজ করলো? বইয়ে বইয়ে ক্লিয়ার আছে, এখানে ঝাপসা হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে এই মানগুলো আমি এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পর একটা জিনিস দেখেন, a ইকুয়াল টু সাপোজ এল 2 ইনভার্স ডি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এল স্কোয়ার ডিভাইড বাই এল ডি না? এভাবে কি লেখা যায় না? জি। ঠিক আছে, এখানে যে কাজটা করব ঠিক সেম কাজ। কোনটা? আমাদের এখানে যে মানগুলা বসানোর পর আমরা যা পাইছি এগুলাকে আমি ওভাবে লিখব। f1 বি, বিটা কি? b1 প্লাস ডি। বইতে কে ধরছে একটা কনস্ট্যান্ট মান মনে হয়। আমি এখানে f1 ধরছি, ওরা কে ধরছে ভাই? একই কথা। কনস্ট্যান্ট মানে ফাংশন অফ যেটা দিয়ে আছে, এই ফাংশনটা আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারবেন। এই জন্য আমি ইচ্ছা করে বইয়ের সাথে মিল ধরি নাই। আপনি f দিছেন, f1 f2 f3 ধরতে পারবেন। যে কোনো একটা ফাংশন বুঝাইছে, এটা ক্যাট একটা ফাংশন। তাহলে এটা কি বি মাইনাস 2ই, সরি, বি ইকুয়াল টু কত? 2ই। এল ইকুয়াল টু কত? এল, এটা সবগুলা পজিটিভ। ভিসকোসিটি, ভিসকোসিটি বাই ভিসকোসিটি ডি, রো ডি, গ্র্যাভিটি ই। ওকে, এখন যেটা করব আমি সেটা হলো ফাংশন অফ f1। আমি এটা বড় করতাম না, এটা আপনারা বোঝার জন্য করছি। b1 bd লিখতে পারি, b2e l, ld, le লিখা যায়। জি স্যার। ভিসকোসিটি, ভিসকোসিটি ডি দিয়ে আছে, রো ডি দিয়ে আছে, জি ই দিয়ে আছে। এখন যতগুলা ই আছে, যতগুলা ডি আছে সেগুলাকে আলাদা করব। f1 দিলাম, যেগুলা কোনো কিছু নাই, যেমন বি আছে, বি সিম্পল, এখানে 1 আছে, এল আছে, এলটাকে আলাদা করলাম। আর আছে কি? ভিসকোসিটিকে আলাদা করলাম। আর কিছু আছে? এল বি ছাড়া মানে ই ডি ব্যতীত আর কিছু আছে? আর কিছু নাই। বাকিগুলা কি প্রত্যেকটা ওইটার সাথে। এরপর যদি আমি লিখি ডি এর ভ্যালুকে আলাদা করলাম, বি ডি। ওকে, তারপর এল ডি, ডেনসিটি ডি, ভিসকোসিটি ডি,
এভাবে লিখতে পারি না? আর আছে ডি, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, তাহলে এ ডি সবগুলাকে আমি কি এইভাবে লিখতে পারি না? একই কথা না? স্যার স্যার এই লাইনটা একটু আবার বলেন স্যার। কোনটা? এই অংশটা? জি স্যার এই লাইনটা। স্যার পুরো লাইনটা বুঝে দেন একটু। জি ভাইয়া, এখন যে লাইন আছে ওই লাইনটা পুরোই বুঝে দেন। এই পুরো লাইনটা? হ্যাঁ এটা স্যার। আচ্ছা, এখানে যেটা করতেছি আমি ডি এ যতগুলার উপর ডি আছে সেগুলাকে আলাদা করব, যতগুলার উপর ই আছে সেগুলাকে আলাদা করব, যেগুলার উপর কোনো কিছু নাই সেগুলাকে আলাদা করব। মূল অংশ হলো এটা। ওকে, এই বি এর উপর কোনো কিছু নাই, বিটাকে আলাদা করছি। এল এর উপর কোনো কিছু নাই, এলটাকে এখানে নিয়ে আসছি। ডাইনামিক ভিসকসিটির উপর কোনো কিছু নাই, সেটাকে আলাদা করতে, এই তিনটাকে আমি কি করছি? আলাদা করে একসাথে করে ফেলছি। ওকে, এটা বুঝছেন? হ্যাঁ বুঝছি, মানে কমনই মতো আর কি। আচ্ছা, গেল একটা। তাহলে যেগুলার উপর কোনো পাওয়ার নাই সেগুলাকে আলাদা করছি। 2 নাম্বার হলো যেগুলার উপর ডি আছে সেগুলাকে একসাথে করছি। এ ডি 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 এই ডি একটা আছে, এটাকে আলাদা করছি। এই ডি, তাহলে যতগুলা ডি আছে সবগুলাকে একসাথে করছি। একসাথে করতে গিয়ে দেখতেছি কি বি এল রো ডিভাইড বাই ডাইনামিক ভিসকসিটি, প্রত্যেকটার উপর যেহেতু পাওয়ার ডি আছে ডিটাকে উপরে নিয়ে গেলাম। কোনো প্রবলেম আছে? দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? না। নাই। এরপর আর আছে কি? ই আছে, ই গুলাকে একসাথে করব। এখানে আছে কি? বি টু এল জি, আর কিছু জি আছে? নাই। এটার উপর কি আছে? ই আছে। ওকে, ঠিক আছে। এই মানগুলার মধ্যে আমি কি করলাম? শেষের অংশটা কিভাবে লিখছেন? যেটা পাওয়ার ই দিছেন, যেটা পাওয়ার ই দিছেন শেষের অংশটা কিভাবে লিখছেন? যেগুলাকে মানে এল। পাওয়ারটা ই আর কি, এইটা গুণ করে দিলে আবার এখানে এল ই জি হয়ে যাচ্ছে না? পাওয়ারটাকে উপরে তুলে ফেলছি আর কি। আমার কি এল স্কোয়ার আছে, তা আমি এটাকে এইভাবে না লিখে এইভাবে দিলাম আর কি। সাপোজ এখানে কি আছে? এল স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, আমি এটাকে কি দিলাম? এল বি দিলাম, স্কোয়ার করলাম। কোনো তফাৎ আছে? ভাই স্কয়ার আর ভি কাটাকাটি করা যায় না? স্কোয়ার আর বি কেন কাটাকাটি যাবে? ভি স্কয়ার নিচে আছে, উপরে ভি আছে, কাটাকাটি করলে ভি ইনভার্স 1। এটা তো আমি বোঝার জন্য বলছি ভাইয়া, এটা তো আমার ই আছেই, আমি কেন কাটবো? 2 এর সাথে কি ই কাটা যাবে? ভাই এখানে ইগুলো নিচ্ছি তো বি এর উপরে, এটা ই হবে না? মানে শুধু শুধু বি হবে না? ভাই এখানে বি স্কোয়ার আছে না, এই বি টু ই আছে না, টুটা কোথায় যাবে? আপনার আছে বি টু ই। ওকে, তাহলে আপনি টু ইটা তুলে ফেললেন, ঠিক আছে, তাহলে বি স্কোয়ারটা থেকে যাবে না? জি ভাইয়া ঠিক আছে। এইগুলোর উপর কোনো কিছু নাই বিদায় এগুলা উঠে গেছে, মিস এগুলা সিঙ্গেল হয়ে গেছে, কিন্তু বি এর উপর কি আছে? টু ই আছে, ই দুইটা, একটা না আমি তুলে ফেললাম, যখন ওইটা তুলে ফেলছি টুটা তো থেকে গেছে, যখন আবার গুণ করে দিব টু ই অটোমেটিক হয়ে যাবে, বি টু দি পাওয়ার টু ই। এখন আমি যদি এখানে টুটা তুলে ফেলি কি করব? আমি যখন ইটা গুণ করবো শুধু ই হবে না, তখন কি আর কি টু ই থাকবে? তো টুটা আমাকে রেখে দিতে হবে, আমি তো টুটা নিই নাই, আমি ইটা তুলছি শুধু। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা করার পর এই যে মানগুলা ইডি নেয় সেগুলাকে আমি আলাদা করে নিয়ে আসলাম F1, বাকি মানগুলা এইভাবে আছে। কিভাবে? ভিসিটি এল এল জি বি স্কোয়ার ই ফাংশন অফ এটা। তাহলে এই যে ফাংশনটা সেটা আমরা প্রথমে আনছিলাম কিভাবে? এ বি সি ডি আনছিলাম, ফাংশনটা চেঞ্জ করে না, মনে আছে? এ বি সি ডি যখন কাজ করছি তখন ফাংশনটা চেঞ্জ করে কাজ করছি না? দেখেন তো এখানে যখন এই ফাংশন থেকে এখানে নিয়ে আসছি তখন ফাংশনটা চেঞ্জ করে দিছি, বিনিময়ে কি করছি? এ বি সি নিয়ে আসছি। এখন যদি আমি F1 ফাংশনটা তুলে ফেলি, আমি চাইলে কি এ বি সি তুলে ফেলতে পারবো? আমি ফাংশনটা চেঞ্জ করে দিলে আমার কি হবে? এ বি সি ডি চলে আসবে। সুতরাং বি এল ভিসকসিটি ফাংশন অফ এফ ইকুয়াল টু বি এল
ডেনসিটি ভিসকোসিটি এর জি বি স্কয়ার এটা হলো আমাদের আনসার। বি স্কয়ারটা তো উপরে লেখছে স্যার, উপরে লেখছে ইনভার্স করে। এটা নিচের জিনিস তো স্যার এখানে তো ই ইনভার্স করে উপরে লেখছে বি স্কয়ার। বইতে ইনভার্ট না না ভাই কোনো দরকার নেই, এটা করলে হবে। এর আবার কাহিনী করছে এখানে, দরকার নেই একেবারে। যতটুক দিছি ততটুক। ভাই ম্যাথটা একটু নিয়ে আসলে একটা ওটাকে আমরা কোন ম্যাথে তাহলে ফাংশনটা তুলে দিয়ে উপরেরটা লেখার জন্য এ বি সি ডি যেটা আছে ওটা বাদ দিলাম ভাইয়া। হ্যাঁ ফাংশনটা যখন শেষ করছি এবিসিডি বাদ দিছি, আর কিছু কোনার দরকার নেই। ভাই একটা প্রশ্ন করব। আচ্ছা আরেকটা শেষ করে দিই। আচ্ছা এই টাইপের ম্যাথে যদি কোনো সময় ফমান আসে, ফমান যদি আসে তাহলে অঙ্কগুলা যেটা করবেন, যেটা ফমান করতে বলবে ওই ফাংশনটা আগে ইউজ করবেন না। যেমন আমার যে কোনো একটা ফমানে দিয়ে আছে রো বি ডি ফাংশন অফ পাই বি বাই এন, এটা মূলত হলো ফাংশন। ঠিক আছে, আপনি কোনো কাজ কোনো সময় করার সময় এই ফাংশনটা এর আগে আপনি ইউজ করতে পারবেন না। এর আগে ইউজ করলে আপনাকে কায় মিটাইতে হবে। এটা কি করবেন না, আপনি যদি কোনো ফমানের ক্ষেত্রে কোনো অঙ্কে যদি স্পেসিফিক ফমান করে দেয় মিস এটা ফমান করা, তখন কি করবেন, যদি ফমানে যদি যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা ব্যতীত আপনি যে কোনো ফাংশন ইউজ করবেন। ওকে, ইউজ করার পর এটা ইউজ করতে পারবেন না, এটা ইউজ করবেন না। করার পর যখন আপনি শেষ লাইনে আসবেন ফাংশনটা শেষ করে দিয়ে আপনি আনসারটা বসায় দিতে পারবেন। মিস এই ফাংশনটা বসায় আপনি আনসারটা বসায় দিতে পারবেন। আমি আমার কথা কি বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে পারছি। না ভাই বুঝি না। জি স্যার বুঝতে পারছি। যদি কোন একটা ফাংশন আপনি কোন একটা ম্যাথ করছেন, করার পর যে ফাংশনটা প্রুফ করতে বলছে মিস ফরমানটা দিয়ে দিছে, কি প্রুফ করবেন সেটা দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর ওই ফাংশনটা আপনি ইউজ করবেন না। আপনি আপনার ক্যালকুলেশন নিয়ম অনুযায়ী যেখানে মনে হয় যতটুকু আসার দরকার ততটুকু আসবেন, নিয়ম অনুযায়ী যতটুকু মিলানোর দরকার ততটুকু মিলাবেন। শেষ লাইনে এসে যে ফাংশনটা আগে ছিল অঙ্কে যে ফাংশনটা ছিল সেটা চেঞ্জ করে আপনি ফরমানের ফাংশনটা বসাই দিবেন, আনসারটাও ফরমানটা বসাই দিবেন। মূল কথা হলো এটা। ভাই এটা কোন যদি কোনো সময় না মিলে ফরমান যখন করতে বলবে তখন এই কাজটা করবেন, শেষ লাইন পর্যন্ত করবেন, করে ওই ফিনিশিং এ আনসারটা বসাই দিবেন, শেষ। এবার বলেন কি প্রশ্ন করবেন বলেন। ভাই আমার নেট ছিল না, দ্বিতীয় লাইনটা একটা লাইন শুধু মিস গেছে, ওটা যদি কোন লাইনটা ভাই দ্বিতীয় লাইন মিস কোনটা? উপরে যান আমি দেখাচ্ছি, উপরে একদম স্যার। ওই যে স্যার এমএলটি যে লাইন করছিলেন এটা, ওই যে এমএল বাই টি যেটা প্রথম লাইন আর কি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আর ভেলোসিটি এগুলার মাত্রার সমীকরণ শুধু বসাইছিলাম ভাইয়া। বুঝছি বুঝছি, ঠিক আছে ভাই মাত্রা সমীকরণে এ বি সি ডি এগুলো করতে কি আনলেন ভাই, যে এল বাই টি টু দি পাওয়ার এ এবিসিডি গুলা ফাংশনটা চেঞ্জ করে দিয়ে এবিসিডি বসাইছি ভাইয়া। এটা নিয়ম, রুলের মধ্যে রিয়েলিস মেথডেই আছে নিয়মটা। আপনি যখন বই খুলবেন বইয়ের এই পেজ, এটা 318 পেজ, 318 পেজে আছে। প্রথমত কি 7.1 x equal to function of x1 x2 x3 x4। ওকে, তো পরবর্তী লাইনে যখন লিখছেন ওই আগে ছিল ফাংশন f, নতুন করে c দিয়ে c এর উপর কি x এর উপর a দিছে, y এর উপর b, ওই x2 এর উপর b দিছে, x3 এর উপর c দিছে। এটা নিয়মের মধ্যে পড়ছে ভাইয়া, এটা আমার না, এটা রুল। এটা যে কোনো ফাংশন শেষ করে এবিসিডি অ্যাড করতে পারবেন। জি ভাই আরেকটা কোশ্চেন ভাই, যে এল ইজ ইকুয়াল টু যে সি প্লাস ডি প্লাস বি প্লাস এ, এগুলা ভাই কেমনে বসেছিলেন ভাই? এটা ভাইয়া আমি এটা ফর বসাইছি এখানে, মানে যেমন এম ইজ ইকুয়াল টু 1 প্লাস সি, এটা আর কি একটু নিচের দিকে, এই যে ফর এম 1 ইজ ইকুয়াল টু সি প্লাস ডি। আমি প্রশ্নটা বলছি, এটার এখানে কি এম এর উপর পাওয়ার কত আছে? এম এর উপর পাওয়ার তো ভাই 1, এই 1 বসাইছি। ওকে, এই ইকুয়ালের এই পাশে এম এর এম কোথায় কোথায় আছে? এখানে আছে না? এটার উপর পাওয়ার কত? দুই জায়গায় এম আছে। এখানে কি সি যদি গুণ করে দিই তাহলে কি সি না এম এর উপর? জি সি। আর এখানে কি আছে? ডি না?
ডি জি ডি আছে। এই এনাফ, আর কিছু নাই। ওখান থেকে সিটা ও আচ্ছা, তার মানে বাকিগুলো এইভাবে আছে, এল ইজ ইকুয়াল টু এইভাবে বসেছেন, এল যেখানে যেখানে আছে। এইভাবে আসছে। জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আজকের এই শীটটা গ্রুপে দিয়ে দেন। আচ্ছা সবাই তাহলে আগামী ক্লাসে অবশ্যই একটা বা দুইটা ম্যাচ নিজে থেকে প্র্যাকটিস করে আসবেন। এই টাইপের যত ম্যাচ আছে সেগুলো দেখে আসতে পারলে খুবই ভালো হবে। এতে আপনার পুরো